আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা। ঝিনাইগাতীতে কারাদণ্ডের পর শ্রমিক দল নেতার নেতৃত্বে ইউএনও কার্যালয় ঘেরাও। টানা ৩ ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর মালিক, আমরা সব সময় বোনাস দিই। ভারত ও চীনের সম্পর্কের বরফ গলছে। মোদি এবং ট্রাম্প ফোনালাপ, কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এবং সবশেষে থাকছে সম্পর্ক উষ্ণ ও গভীর করতে প্রত্যয়ী ট্রাম্প স্টারমার। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। 2024 সালের জুলাই আগস্টে তীব্র আন্দোলনের অসংখ্য মানুষ হতাহতের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতে আশ্রিত আছেন। এরই মধ্যে আওয়ামী লীগ এখন নতুন সংকটের মধ্যে পড়েছে। দলের নেতারাও নিজেদের দোষ স্বীকার না করে একে অপরকে দোষারোপ করছেন। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়, দলের নিম্ন স্তরের নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বলছেন, দল এখন জনগণের সাথে সংযোগ হারিয়েছে। অনেক নেতার মতে 2014 সাল থেকে দলের নেতৃত্ব পরিবার ও সুযোগ সন্ধানীদের হাতে চলে গেছে, যা এই বিপর্যয়ের কারণ। আওয়ামী লীগ এখনও ছাত্র আন্দোলনের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেনি। দলটির যুব শাখা যুবলীগ আন্দোলনকে সন্ত্রাসী উত্থান হিসেবে অভিহিত করেছে। তারা দাবি করেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আন্দোলন হয়েছিল। দলটি এখন কঠিন অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পর দলের পুনর্গঠন খুব কঠিন। দলের নেতাদের মধ্যে একতা না থাকলে ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। বিশেষজ্ঞরা আরও বলেন, আওয়ামী লীগ যদি আবার জনগণের আস্থা অর্জন করতে চায়, তবে তাদের অবশ্যই 2024 সালের আন্দোলনে ঘটিত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। বর্তমান নেতৃত্ব পরিবর্তন করতে হবে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। এদিকে ছাত্র আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালুবোঝাই গাড়ি আটক করে 4 জনকে সাজা দেওয়া হয়। পরে শ্রমিক দলের এক নেতার নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেন একদল লোক। তখন সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ওই শ্রমিক দলের নেতাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরমান, ঝিনাইগাতী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের হেলাল, রামেরকুড়া গ্রামের হজরত, বারোয়ারি গ্রামের আজিমউদ্দিন, শ্রীবরদী উপজেলার চুরিয়াপাড়া গ্রামের মনিরাজ। মাসুদ আরমান ঝিনাইগাতী বাজারের আলী আকবরের ছেলে। সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক গতকাল রাতে মাসুদ আরমানকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা এবং অন্য 4 জনকে 10 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝিনাইগাতী, মহারাশি ও সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঝিনাইগাতী বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ঝিনাইগাতী বাজারের অবৈধ বালু বোঝাই একটি গাড়ি আটক করা হয়। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের 15(1) ধারায় ওই গাড়িতে থাকা হেলাল, হজরত, আজিমউদ্দিন ও মনিরাজকে 10 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনার পর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরমানের নেতৃত্বে 2 শতাধিক লোক রাত 9:30টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ ও ইউএনওর কার্যালয়ে ঘেরাও করেন। এ সময় বিক্ষোভকারীরা দণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তি দাবি করেন এবং ইউএনওর সহকারী কমিশনার সহ স্থানীয় কয়েকজন সাংবাদিকের নাম ধরে কটূক্তিমূলক স্লোগান দেন।
পরে শেরপুর থেকে সেনাবাহিনীর সদস্য ও ঝিনাইগাতী থানার পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাসুদ আরমানকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত 5 জনকে জেলা কারাগারে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত মাসুদ আরমানের বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও বিপিএলের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। খেলোয়াড়দের টাকা পয়সা আর হোটেল বিল বিতর্কের জের তো এখনও কাটেনি। এর মধ্যে টানা 3 ম্যাচ জেতার পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রাম পর্বেই রাজশাহী বিতর্ক সামনে উঠে আসে। 17 জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের একদিন আগে খেলোয়াড়রা প্রতিশ্রুত প্রথম 25% টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেনি। চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন সেখানেও হয়েছে ঝামেলা। এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি। রাজশাহী অবশ্য স্থানীয় ক্রিকেটারদের নিয়েই হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা রংপুরকে, আর গতকাল হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। জয় দিয়ে লিগ পর্ব শেষ করা রাজশাহীর চোখে এমন প্লে অফের স্বপ্ন। সে কারণেই উচ্ছ্বসিত রাজশাহীর মালিক। আমাদের মাথাতেই ছিল যে আমরা যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই। বোনাসের প্রশ্নে শফিকুর রহমান বলেছেন, আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন। রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে পেসার তাসকিন আহমেদের নেতৃত্বে। যদিও তিনি দায়িত্ব নেন গত 20 জানুয়ারি, এর আগে অধিনায়ক ছিলেন এনামুল হক। বর্তমান অধিনায়ক তাসকিনের প্রশংসা করেছেন শফিকুর রহমান। অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেছিলাম, অর্ধেক করবে একজন, এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলে ক্যাপ্টেন্সি পরিবর্তন করেছিলাম, কি করলে ভালো হয় আমরা করেছি এবং সফল হয়েছে। গ্রুপ পর্বে রাজশাহী সব ম্যাচ শেষে 12 ম্যাচে তারা জিতেছে 6টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিসরির চীন সফরের বরফ গলল। গত বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল ভারত চীন। পুণ্যার্থীদের জন্য সরাসরি বিমান যাত্রার বিষয়েও কথা হয়েছে উভয় পক্ষের মধ্যে। 2020 সাল থেকে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ রয়েছে। নেপথ্যে রয়েছে একাধিক কারণ। সম্প্রতি 2 দিনের চীন সফরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠক করেন বিদেশি সচিব বিক্রম মিসরি। এরপরই পুণ্যার্থীদের জন্য সুখবর দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, 2025 সালের গ্রীষ্মে কৈলাস মানস সরোবর যাত্রায় রাজি হয়েছে 2 দেশ। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে একমত হয়েছে 2 পক্ষ। কৈলাস মানস সরোবর যাত্রার পাশাপাশি এই 2 দেশের সীমান্তবর্তী নদীগুলোতে তাপ বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনাতে সম্মত হয়েছে ভারত চীন। উল্লেখ্য, গত অক্টোবরে রাশিয়ার কাজন শহরে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন ক্ষেত্রে 2 দেশের সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছিলেন। মনে করা হচ্ছে তারই ফলশ্রুতি কৈলাস মানস নিয়ে ভারত চীনের ইতিবাচক সিদ্ধান্ত। প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে তিব্বতের মানস সরোবরে যাত্রা করে থাকেন ভারতীয় পুণ্যার্থীরা। প্রায় প্রতি বছরই শয়ে শয়ে পুণ্যার্থী যান কৈলাসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হয়ে থাকে এই যাত্রা। মূলত নাথুলা ও লিপুলেখ পাসের মাধ্যমে
ভারত থেকে তিব্বতে প্রবেশ করেন পুণ্যার্থীরা। তারপর কড়া নিরাপত্তা বলয়ে তাদের কৈলাস পর্যন্ত নিয়ে যায় চীনা প্রশাসন। মূলত নেপালের বিভিন্ন ট্রাভেল এজেন্সি পর্যটকদের কৈলাস নিয়ে যায়, কিন্তু 2020 সালে কোভিড অতিমারির কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায়। তারপর গালওয়ান সংঘাতের জেরে ব্যাপক অবনতি ঘটে ভারত চীন সম্পর্কে। দুই কারণেই 2023 সাল পর্যন্ত বন্ধ থাকে কৈলাস মানস সরোবরের যাত্রা। তবে গত বছর প্রচুর কড়াকড়ি চাপিয়ে চীনের তরফে এই যাত্রা শুরুর প্রস্তাব দেওয়া হয়, ফলে প্রায় দ্বিগুণ হয়ে যায় যাত্রার খরচ। এত খরচের ধাক্কা সামলে ভারতীয় পুণ্যার্থীদের পক্ষে যাত্রা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। মনে করা হচ্ছে এবারে পুণ্যার্থীদের সমস্যার দিকটি নিয়েও উভয় পক্ষের কথা হবে। 2025 সালে ভারত চীন কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্ণ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন। সোমবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ওপর গুরুত্ব আরোপ করেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর দুই নেতার মধ্যে কথা হলো। ওয়াশিংটন ডিসিতে গত 20 জানুয়ারি ওই শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। সোমবার ফোনালাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছে দুই নেতা। তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন। হোয়াইট হাউস থেকে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রের তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। তারা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তারা যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় কোয়াড অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। এ বছরের শেষের দিকে প্রথমবারের মতো কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত। এদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আমি উচ্ছ্বাসিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও বিশ্বস্ত অংশীদারিত্বের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ ও বিশ্বশান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব। ট্রাম্পের প্রথম মেয়াদে 2017-21 সালে নরেন্দ্র মোদির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। এই ফোনালাপের মধ্য দিয়ে আবার দুজনের মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হলো। এর আগে গত সপ্তাহে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশের স্বার্থের মার্কিন নেতার সঙ্গে কাজ করে যাবেন তিনি। 20 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মোদি বলেছেন, আমাদের দুই দেশের স্বার্থে এবং বিশ্বের জন্য নতুন ভবিষ্যৎ গড়তে আমি আবারও একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক বেশ উষ্ণ। সেই উষ্ণ সম্পর্কের আরও গভীর ও উষ্ণতর করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত রোববার দুই নেতার মধ্যে এক ফোন আলাপে দুই দেশের সম্পর্ক গভীর করার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে ট্রাম্প ও স্টারমার শিগগিরই বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছেন। ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জুলাই মাসে নির্বাচিত ব্রিটেনে নতুন লেবার সরকারের ট্রাম্পের দলের সঙ্গে সেতুবন্ধ তৈরির জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে আসছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একসময় ট্রাম্পকে টুপি পরা অত্যাচারী বলেছিলেন। এ সপ্তাহে সুর বদলে ট্রাম্পের অবিশ্বাস্য অনুগ্রহের প্রশংসা করেছেন তিনি। গত শনিবার ট্রাম্পের পক্ষ থেকে স্টারমারের প্রশংসা করা হয়।
ট্রাম্প স্টারমার্ককে উদ্দেশ্য করে বলেন তিনি খুব ভালো কাজ করেছেন। অবশ্য এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সমালোচনার মুখে পড়েন স্টারমার্ক। ট্রাম্পের সঙ্গে স্টারমারের এই উষ্ণ সম্পর্কের ক্ষেত্রে সামরিক বাজেট বাড়ানোর বিষয় যুক্ত থাকতে পারে, তবে দুই নেতার ফোনালাপে বিষয়টি আলোচনা হয়নি। এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন পশ্চিমা সামরিক জেটের সদস্য হিসেবে যুক্তরাজ্যের মতো দেশগুলোর সামরিক ব্যয় বাড়ানো উচিত। অবশ্য যুক্তরাজ্যের পক্ষ থেকেও আগ্রহী হওয়ার কারণ রয়েছে। মরিশাসের সঙ্গে যুক্তরাজ্যের চাগোস দ্বীপ নিয়ে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে চাইছে লন্ডন। স্টারমারের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে বলেছে, দুই নেতা ফোনালাপে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপরিবারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলেন। দুই নেতা পরবর্তীতে সাক্ষাতে বিস্তারিত আলোচনার কথা জানান। হোয়াইট হাউস জানিয়েছে, ব্রিটেনের রাজতন্ত্রের দীর্ঘদিনের ভক্ত ট্রাম্প। তিনি রাজপরিবারের প্রতি শুভকামনা জানান। স্টারমারের পক্ষ থেকে তার দেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ট্রাম্পের কাছে তুলে ধরতে চান। স্থবির হয়ে পড়া যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রাণ সঞ্চারের জন্য বিনিয়োগের নতুন উৎস খুঁজছেন স্টারমার। গত রবিবার নিজের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম আন্তর্জাতিক সফরের গন্তব্য হতে পারে সৌদি আরব বা যুক্তরাজ্য। যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর ধারণা অনুযায়ী ট্রাম্পের লন্ডন সফর আসন্ন। এর আগে 2019 সালে ট্রাম্প প্রথম মেয়াদে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। ট্রাম্প তাকে মহান নারী ও যিনি কখনো ভুল করেন না বলে অভিহিত করেছিলেন। দুই নেতার মধ্যে ফোনালাপের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিষয়টিও উঠে এসেছে। স্টারমারের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় দুই দেশ একত্রে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন স্টারমার। ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নাগরিক এমিলি দামারির হামাসের হাত থেকে মুক্তির বিষয়ে প্রশংসা করা হয়।